বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের 6 নং আইন। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের 6 নং আইন। এই আইনের এক ধারা আছে শিরোনাম সংক্ষিপ্ত শিরোনাম পরিবর্তন। সংক্ষিপ্ত শিরোনাম পরিবর্তন। 2 ধারা আছে সংজ্ঞা। আপনারা জানেন প্রত্যেক আইনের, বেশিরভাগ আইনেরই 2 ধারার সংজ্ঞা থাকে। 2 এর ক খ 1 2 এরকম মনে না থাকলে যদি সংজ্ঞা লিখতে মনে চায় 2 ধারা দিয়ে দেবেন। পুলিশ আইনের আছে 1 ধারা। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা আছে 4 ধারা। এছাড়াও আর কোন আইন আছে? আর বেশিরভাগ আইনে 2 ধারায় সংজ্ঞাগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সাধারণ মনে রাখবেন। যদি কিছুই মনে না থাকে 2 ধারা দেবেন, দেখবেন ওই সংজ্ঞা মিলে যাবেন। ঠিক আছে, আর ওই সংজ্ঞা মুখস্থ করার কিছু নাই। এই সংজ্ঞার উদাহরণ, যে জিনিসটা পড়বেন তার উদাহরণ, তার বৈশিষ্ট্য, তার কী কী সুযোগ সুবিধা, কী কী করলে অপরাধ হয়, কী কী করলে না হয়, এগুলো নিজে নিজেই চিন্তা করে পড়বেন, দেখবেন সহজ হয়ে যায়। ঠিক আছে, আজকে 2টে পারবেন, কালকে 3টে পারবেন। এখন আসেন সংজ্ঞার 1-এ আছে অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক হলো কারা? পুরুষের ক্ষেত্রে যদি 21 বছরের কম হয়, পুরুষের ক্ষেত্রে যদি 21 বছরের কম হয় ওইটা অপ্রাপ্তবয়স্ক। নারীর ক্ষেত্রে 18 বছরের কম হলে ওইটা অপ্রাপ্তবয়স্ক। তাহলে পুরুষের ক্ষেত্রে যদি পুরুষ হয় সেক্ষেত্রে 21 বছরের কম যার বয়স, সেই বিবাহের ক্ষেত্রে বাল্য বিবাহ নিরোধ আইনে ও বিয়ের যোগ্য না। 21 বছরের কম যদি কোনো পুরুষ ছেলে বিয়ে করতে যায় তাহলে ওর বিয়ের যোগ্য না, হলো অপ্রাপ্তবয়স্ক। 21 বছরের কম পুরুষ মানুষ অপ্রাপ্তবয়স্ক, বিয়ের যোগ্য না আমাদের বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে। এরপরে আসেন 18 বছরের নিচে যে নারী আছে তাকে আপনি বিয়ে দিতে পারবেন না, ওটা অপ্রাপ্তবয়স্ক। 18 বছরের নিচে যে নারী আছে তার বয়স অপ্রাপ্তবয়স্ক, ওই নারীকে বিয়ে দেওয়া যাবে না। তাহলে পুরুষের জন্য 21, নারীর জন্য 18, এই 2টি এমসিকিউ। আর অভিভাবক বলতে কি পিতামাতা, আইনানুগ অভিভাবক, তত্ত্বাবধানকারী, এইগুলোকে অভিভাবক বলা হয়। এই নিয়ে কোনো টেনশন, অনেক আইনে পড়ছি। প্রাপ্তবয়স্ক কাকে বলা হয়? প্রাপ্তবয়স্ক হচ্ছে ছেলের ক্ষেত্রে 21 বছর যখন হবে তিনি প্রাপ্তবয়স্ক হবেন, নারীর ক্ষেত্রে 18 বছর। ছেলের ক্ষেত্রে 18 বছর হলে প্রাপ্তবয়স্ক, নারীর ক্ষেত্রে 18 বছর হলে প্রাপ্তবয়স্ক হবে। ঠিক আছে, বাল্য বিবাহ অর্থ বিবাহ। এই বাল্য বিবাহটা কি? বাল্য বিবাহ অর্থ কখন বুঝবেন? বাল্য বিবাহ অর্থ হচ্ছে যে কোনো এক পক্ষ, বর হোক কনের, এক পক্ষের বয়স যদি, পুরুষের বয়স যদি 21-এর কম হয়, নারীর বয়স 19, তাহলে বাল্য বিবাহ। এবং পুরুষের বয়স 22, নারীর বয়স হচ্ছে 18 কম, এটাও বাল্য বিবাহ। দুই পক্ষের এক পক্ষের বয়স, দুই পক্ষের এক পক্ষের বয়স যদি পূর্ণ না হয় তাহলে সেটা বাল্য বিবাহ। দুই পক্ষে, এটা একটু ভালো খেয়াল রাখবেন, দুই পক্ষের এক পক্ষে যদি অপ্রাপ্ত হয় তাহলে ওইটা বাল্য বিবাহ হবে, তাহলে ওইটা বাল্য বিবাহ হবে। এবার 3 ধারা পড়ি। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন। এই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন হবে কাদের নিয়ে? বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি কাদের নিয়ে গঠন হবে খেয়াল করেন, সংখ্যা মনে রাখবেন। সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন হবে সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত হয়, যেমন হলো মেম্বার, মেম্বার, সংরক্ষিত মেম্বার, চেয়ারম্যান, উপজেলা মেম্বার, উপজেলা ভাইস, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। এছাড়াও সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, মেয়র। এছাড়াও সিটি কর্পোরেশন যেটা আছে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং ওই মেয়র, উনি যত বড় মন্ত্রীর পদ হোক উনি হলো স্থানীয় সরকার, উনি হলো স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। স্থানীয় সরকার ইন্ডিয়াতে আছে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, এটা পড়ার বাইরে বললাম। তাহলে কি সরকারি কর্মকর্তা এই কমিটিতে কারা থাকবে? সরকারি কর্মকর্তা থাকবে, জনপ্রতিনিধি থাকবে, বেসরকারি সংস্থার কর্মকর্তা, বেসরকারি সংস্থার কর্মকর্তা। বেসরকারি সংস্থা বলতে কিন্তু স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে এই কমিটি গঠন হবে। তাহলে 1 নম্বর হলো সরকারি কর্মচারী, 2 নম্বর হলো স্থানীয় জনপ্রতিনিধি, 3 নম্বর হলো বেসরকারি সংস্থার কর্মকর্তা, বেসরকারি সংস্থার কর্মকর্তা, 4 নম্বর হলো স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে এই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য কে কে থাকবেন? এমসিকিউ। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি কে কে থাকবেন? সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, উপরের সবগুলাই, উপরের সবগুলাই।
এইভাবে। তাহলে এইগুলো বলতেছি, মনে থাকবে না। তাহলে বাল্য বিবাহ কমিটি গঠন হবে স্থানীয় সরকারের এই সরকারি কর্মকর্তা, এরপর আছে স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, এছাড়াও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে এই বাল্য বিবাহ কমিটি গঠন করা হবে। বাল্য বিবাহ বন্ধে কতিপয় সরকার কর্তৃক ধারা 4 বাল্য বিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা। বাল্য বিবাহ যে বন্ধ করবেন, 4 নম্বর ধারা, বাল্য বিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রতিনিধির সাধারণ ক্ষমতা। তাহলে কাদের কি বলছে? বাল্য বিবাহ বন্ধে সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধির সাধারণ ক্ষমতা। তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখানে কিরা থাকবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি ব্যক্তির লিখিত মৌখিক আদেশ। তাহলে স্থানীয় সরকারের প্রতিনিধি আপনারা জানেন, স্থানীয় সরকার জনগণের ভোটে দ্বারা নির্বাচিত, লিখিত আদেশ, মৌখিক আদেশ বা অন্য কোনো মাধ্যমে বাল্য বিবাহের সংবাদ প্রাপ্ত হইলে তিনি উক্ত বিবাহ বন্ধ করিবা বা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্মিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই যে তাহলে বাল্য বিবাহ একটা কমিটি গঠন করলাম, তিনি করছে কি? কমিটি গঠন করছে। বাল্য বিবাহ কমিটি দেন, কত সুন্দর এটা হয়েছে। এই বাল্য বিবাহ কমিটি গঠন করার পরে এরপরে এই বাল্য বিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবেন, কারা করবেন এই ক্ষমতা প্রয়োগ, সেই সম্পর্কে বলছে। কারা করবেন? উপজেলার নির্বাচনী না, কিন্তু নির্বাচনী কিন্তু অনেক এই পদ সময় র্যাঙ্ক হলেও কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। ইনি নির্বাহী, এই বিসিএস থেকে আমরা যে এই ফৌজদারি কার্যবিধির 10 ধারা যেটা পড়ছিলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এই এরা। তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি কোনো ব্যক্তির লিখিত বা মৌখিক আদেশ দ্বারা এই যে এই বিয়ের আয়োজন করছে এরা ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে 4 দ্বারা কিন্তু আমাদের পুলিশের কথা উল্লেখ আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এই ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আসেন 5 দ্বারা পর্ব, বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার। কিভাবে? বাল্য বিবাহের উপর খেয়াল করেন, আদালত সহোদ্যোগে, আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন, আমি অন্য দ্বারা করলে মাইন্ড করেন না, মানে এটা আলোচনা সহজ করার জন্য। ফৌজদারি কার্যবিধি আইনের 190 দ্বারা আদালত কিন্তু 3 ভাবে মামলা গ্রহণ করে, ঠিক আছে। এটা হচ্ছে তার ইচ্ছা বা জ্ঞান শক্তি বা স্বপ্রযোজয় করে, ঠিক এইখানেও তাই বলছে 5 ধারায়, বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। আদালত সহোদ্যোগে কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে সংবাদ প্রাপ্তর ভিত্তিতে, তাহলে আদালত কি করলো? এই বাল্য বিবাহ বন্ধের উপর নিষেধাজ্ঞা কখন আরোপ হবে? তাহলে আদালত সহোদ্যোগে, আদালত জানতে পারে, আপনারা জানেন কোনো অপরাধ, কোনো সংবাদ, ওই যে আমরা তল্লাশি করছি, এই বিষয়ে কিন্তু আদালত জানতে পারে বা আদালতকে কেউ জানায়, তাহলে আদালতের সহোদ্যোগে বা কোনো ব্যক্তির লিখিত অভিযোগ, মৌখিক ও লিখিত, সেই অভিযোগের মাধ্যমে তথ্যের ভিত্তিতে কোনো বাল্য বিবাহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানে বাল্য বিবাহ করার জন্য আয়োজন করা হয়েছে, এরকম আদালত উক্ত বিবাহ নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। বাংলা আছে আদালত যেখানে বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, খেয়াল করেন, যেখানে 5 ধারা আছে, যেখানে বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, আদালত জানতে পারছে বা কেউ জানাইছে,
তখন আদালত কি করছে, এই বিবাহ বন্ধের জন্য এই বিবাহ করছে বন্ধ বা নিষেধাজ্ঞা আরোপ করছে, বিবাহ দেওয়া যাবে না। কারণ মেয়ের বয়স 18 পূর্ণ নেই, ছেলের বয়স 21 পূর্ণ নেই, এই বাল্য বিবাহ হচ্ছে, অতএব এই বিয়ে বন্ধ ঘোষণা করছে কিনা আদালতের কাছে হয়তো লিখিত অভিযোগ কেউ করছে বা মৌখিক বা লিখিত, অথবা আদালত সহযোগেই জানতে পারছে আমাদের বাড়িতে একটা বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে বলছে বাল্য বিবাহ নিষেধ করছে, এই বিবাহ দেওয়া যাবে না। অথবা 2 নম্বরে বলছে আদালত স্বেচ্ছায় বা অভিযোগকারী ব্যক্তির আবেদনের ভিত্তিতে আদেশ প্রত্যাহার করিতে পারেন। আদালত যদি কেউ যদি এই আদেশ দেন, কোনো লিখিত অভিযোগ করছে আর আদালত স্বেচ্ছায় দেখা গেলে বয়স পূর্ণ আছে বা এদের কোনো বিশেষ সমস্যা আছে, তখন এই আদেশ প্রত্যাহার করে নিতে পারে। এটা মনে রাখবেন, এর সামনে যা পাবো। এই বাল্য বিবাহ কখন দেওয়া যাবে, এই বাল্য বিবাহ যদি এই মেয়ে এই নারী বা পুরুষের এই 18 হোক আর 21 হোক পূর্ণ না হলেও যদি এদের কোনো সমস্যা হয়, শারীরিক বা এদের বিয়ে না দিলে পরে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে আদালত কি করে, স্বেচ্ছা বা ওই যে অভিযোগ করে সেটা প্রত্যাহার করে বিয়ের আয়োজন করতে পারে। তা 5,000 কয় পড়েন, 5-এর 1 হলেও যদি বাল্য বিবাহ আদালত তা বন্ধ করবেন এবং কি ওর উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই নিষেধাজ্ঞা আরোপ করে যদি কেউ বিয়ে দেয়, তাহলে তার শাস্তি কি, 5-এর 3 উপধারায় 5 দ্বারাও শাস্তি। প্রথমে আমরা দেখেন ফৌজদারি কার্যবিধি কি কি করলে অপরাধকে আমরা গ্রেপ্তার করে তাই লেখা থাকে। অস্ত্র আইনি পড়ছেন 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, কি কি কাজ আপনার নিষেধ, এই 5-এর থেকে মনে হয় 5-এর থেকে শুরু করে একেবারে 18 পর্যন্ত, তারপর 19-তে কিন্তু শাস্তি শুরু হয়। ঠিক এখানে বাল্য বিবাহের 5-এর 1 আর 2 আপনাকে বলছে কিভাবে বন্ধ করবে বিবাহ, কিভাবে বন্ধ করবে বিবাহ বা নিষেধাজ্ঞা জারি করবে। এই নিষেধাজ্ঞা যখন আপনি মানেন নাই, তখন আবার এই 5-এর 3 আপনার শাস্তির ব্যবস্থা করছে। 5-এর 3 শাস্তির ব্যবস্থা, একই ধারায় 2-এর কথা, যে এই বিবাহটা কিভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আপনি মানি নিয়েছেন, আর কোনো ঝামেলা নেই, কিন্তু নিষেধাজ্ঞা যখনই ভায়োলেট করছেন, বিয়ের আয়োজন করছেন, তখন আপনার শাস্তির ব্যবস্থা করা হবে। তখন এই বিয়ে বিবাহ করার জন্য এই 5 ধারায় ওই নিষেধাজ্ঞা যখন ভঙ্গ করে ফেলছেন, তখন শাস্তি হবে। কারণ এখানেই বলছে আপনি কি করবেন আর কি করবেন না, বুঝে পড়বেন। এগুলো তেমন জটিল কঠিল না, আসলে পরে ওইখানেই দ্বারা শাস্তির কথা বলে আসবেন। এখন 6 ধারা হলো মিথ্যা অভিযোগ করার শাস্তি। মিথ্যা অভিযোগ করার শাস্তি সহজে, জটিল কঠিল না। যদি কেউ মিথ্যা অভিযোগ করে, তাহলে তার শাস্তি দেবেন, কেউ পড়ে দেয়, একবার রিডিং করে সমস্যা নেই। কোনো ব্যক্তি ধারা 5-এর অধীনে মিথ্যা অভিযোগ করিলে উহা হইবে একটি অপরাধ। তাহলে 5 ধারা অধীনে যে এই যে বিয়ের আয়োজন করতেছে, আমি যে অভিযোগ করছি মৌখিক বা লিখিতভাবে, তাহলে আমি যে মিথ্যা আসলে দেখছি আদালতে সত্য ঘটনা, তো বিয়ে ওইভাবে না, বয়স টয়স ঠিক আছে, মিথ্যা অভিযোগ করছি। মিথ্যা অভিযোগ হলে একটি অপরাধ, তার জন্য তিনি 6 মাস কারাদণ্ড, অনধিক 30,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, উভয় দণ্ড দণ্ডিত হবেন। এবং এই সহজ কথা, যদি কেউ মিথ্যা অভিযোগ করে এই বাল্য বিবাহ নিয়ে, তাহলে তার শাস্তি হলো 6 ধারা। এখন খেয়াল করেন, এই যে আমরা জেনারেল ডায়েরি বিনা পড়া তারেক রসুল শব্দ আসতেছে, তারেক রসুল আপনার শব্দ আসতেছে, সাইলেন্ট করে দেন। তা এই মিথ্যা অভিযোগ কিন্তু নারী শিশুতেও আছে, অনেক আইনি আছে। এখন যদি একটা মিথ্যা অভিযোগের বিষয়টা আপনার প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কি 10-12টা ধারা খুঁজে এটা লিখবেন? কখনোই লিখবেন না। যে দুটি আপনার প্রথম মনে হয়, দণ্ডবিধিতে যেটা মনে হয়, সাথে যদি নারী শিশু পারেন, অন্যটা পালে দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও সুবহানাল্লাহ, ঠিক আছে? এই নিয়ে আপনার প্রেশার নেবেন না। মূল ধারা সঠিক রাখবেন, কোন আইন থেকে আসছে, এবং মূল আইন থেকে যদি আপনি লিখতে পারেন এই মিথ্যা অভিযোগ করার শাস্তি, এরকম তো অনেক জায়গায় পাচ্ছি, অতএব ধারাবাহিক লেখার কোনো দরকার নেই। এখন আসেন 7 ধারা, বাল্য বিবাহ করিবার শাস্তি। বাল্য বিবাহ যদি করেন তার শাস্তি, বাল্য বিবাহ করার শাস্তি কি, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করিলে উহা হইবে একটি অপরাধ, এবং তার জন্য তিনি অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড, উভয় দণ্ড, অন্যদের 3 মাস পর্যন্ত কারাদণ্ড। বাল্য বিবাহ করার শাস্তি, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ, এটি তো বুঝো, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করিলে, তাহলে প্রাপ্তবয়স্ক মানে বোঝেন, প্রাপ্তবয়স্করা হচ্ছে আমার বয়স পূর্ণ আছে, আমি 18 বছরের নিচে এক নারীকে বিয়ে করলাম, তাহলে আমি প্রাপ্তবয়স্ক, আমার শাস্তি হবে। এই যে বাল্য বিবাহ, তাহলে প্রাপ্তবয়স্ক লোকের মানে বোঝাচ্ছে আমার বয়স হলো এখন 42, আমি বিয়ে করছি 18 বছরের নিচে নারী, তাহলে আমার শাস্তি হবে এই 7 ধারা। বাল্য বিবাহ করিবার শাস্তি, আমার শাস্তি হবে 7 ধারা।
এখন খেয়াল করেন, একটা মেয়ের বয়স হলো 21 বছর, সে বিয়ে করলো 20 বছরের ছেলেকে। মেয়ের বয়স 21 বছর, বিয়ে করলো 20 বছরের ছেলেকে, তাহলে 7 দ্বারা শাস্তি হবে কার? ওই মেয়ে বা ওই মহিলা, ওই মহিলার শাস্তি হবে 7 দ্বারা। কিন্তু এরকম কথা বলছে। প্রাপ্তবয়স্ক লোক বিয়ে করলে কিন্তু শাস্তি হয়, কিন্তু অপরাধ করছেন। আপনি যে পুরুষ মানুষ অল্প বয়সের ওই 18 বছরের নিচের নারীকে বিয়ে করছেন, এবং আপনি নারী মানুষ, আপনি 22 বছরের নারী বা 18 বছরের নারী, 19 বছরের নারী আপনি বিয়ে করছেন 21 বছর বা 18 বছরের নারী পুরুষকে, তাহলে আপনার বয়স পূর্ণ হয়েছে, নারীর বয়স পূর্ণ হয়েছে 18, নারী বিয়ে করতে পারবে। কিন্তু সমমান বন্ধুকে বিয়ে করে বসলো, বন্ধু 18 বছর, শাস্তি ভোগ করবে কে? প্রাপ্তবয়স্ক নারী। সুন্দর না? ঠিক আছে। তারপরে এই প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাল্য বিবাহ করলে শাস্তির যে এগুলো আছে জরিমানা, ওগুলো আপনার আমার পড়ার দরকার নেই। 8 দ্বারা বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা অন্যান্য ব্যক্তির শাস্তি। তাহলে বাল্য বিবাহ 8 দ্বারা বলছে, তাহলে বাল্য বিবাহ প্রথমে পেলাম কি? 7 দ্বারায় পেলাম প্রাপ্তবয়স্ক, 8 দ্বারায় পেলাম বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা। এই বাল্য বিবাহ যে পিতামাতা বা অভিভাবক, এরা যদি এই বিয়ের আয়োজন করে, বাল্য বিবাহ করার জন্য আয়োজন করে বা বিয়ে ঠিকঠাক করছে, বিয়ের কার্যক্রম চলতেছে, ওই যে আমরা যাদের কথা পড়লাম, এই 3 দ্বারা এবং 4 দ্বারায় কমিটি, প্রতিরোধ কমিটি, তারপরে 4 দ্বারায় বন্ধের কমিটি, হ্যাঁ, এরা যখন আসে আপনাকে দেখলো যে আপনারা বিয়ের আয়োজন করছেন, তখন আপনাদের বিয়ে বন্ধ করার জন্য একটা মুচলেকা সম্পাদন করবে যে বিয়ে বন্ধ করেন। ঠিক আছে, আমি রিডিং পড়তেছেন আর কি। বিয়ে বন্ধ করেন। এই বিয়ে বন্ধ করার পরে আপনি এই বন্ধ শেষ মাইনে নিলেন, মুচলেকা সম্পাদন করলেন, কিন্তু পুনরায় আপনি বিবাহ দিয়ে দিলেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কি হবে? আপনার শাস্ত্রে পিতামাতা দুইজনই তো বাল্যবয়স্ক, পিতামাতা বা অভিভাবক বা আইনানুগ অভিভাবক, তত্ত্বাবধানকারী, তাদের শাস্তি হবে। একটু পড়ি, আজকে 5টার পরে একটু পড়ি। বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অন্যান্য ব্যক্তির শাস্তি। পিতামাতার অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি আইনানুগ বা আইন বহির্ভূত কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পূর্ণ বাল্য বিবাহ সম্পূর্ণ করিবার ক্ষেত্রে কোনো কাজ করিলে অথবা করিবার অনুমতি বা নির্দেশ প্রদান করিলে স্বীয় অবহেলার কারণে বিবাহটি বন্ধ করিতে ব্যর্থ হইলে উহা হইবে একটি অপরাধ জন্য, তার জন্য তিনি অনধিক 2 বছর বা 2 বছর 6 মাস কারাদণ্ড, হ্যাঁ, 50,000 টাকা দণ্ড, উভয় দণ্ড দণ্ডিত হবে। এতটুকুই। তাহলে কোনো পিতামাতা যদি বাল্য বিবাহ দেয়, অভিভাবক তত্ত্বাবধানকারী, তাহলে তার শাস্তি হলো 8 দ্বারা। 8, 9, 10, 11 পড়বেন, প্রশ্ন আসতে পারে। আর 5 এই এরপরে এগুলো বাল্য বিবাহ সম্পূর্ণ ও পরিচালনা কমিটির শাস্তি। বাল্য বিবাহ সম্পাদন ও পরিচালনা কমিটির শাস্তি। যারা এই বাল্য বিবাহ পরিচালনা করবেন, সম্পাদন করবেন, দেখবার করে আত্মীয়স্বজন বিয়ে দেবেন, তাদের শাস্তি এনে বোঝার তেমন কিছু নেই, MCQ তো নাই। তবে 8 দ্বারা একটা কথা বলছেন অবহেলার কারণে। অবহেলার কারণে কিন্তু আমরা জানি, কোন নারী শিশু যদি অবহেলার কারণে মারা যায়, তার শাস্তি কিন্তু অপরাধজনক। নরতা 4-এর কত? 304-এর কত? ক না খ? দণ্ডবিধি আইনের জানেন নাই কেউ? এটা অতিরিক্ত কথা আর কি। এখন আসলে 304-এর ক না, অবহেলার ফলে মৃত্যু, তাই না? অবহেলার ফলে আপনি যে বিয়ে শাদী দিলেন, আপনার সন্তানকে আপনি মাপ পাবেন না। তত্ত্বাবধানকারী আর আইনানুগ হন 8 দ্বারা আপনার শাস্তি। আর 9 দ্বারা যারা সম্পাদন করলেন, দায়িত্বে ছিলেন, বিভিন্ন কমিটিতে ছিলেন, প্রত্যেকের শাস্তির আওতায় আসবেন। 10 দ্বারা বলেন বাল্য বিবাহ বন্ধের উদ্যোগ হওয়ার শর্তে বাল্য বিবাহ অভিযোগ হইতে অব্যাহতি। এই ধারাটা কিন্তু ভাই খুব দামি ধারা, বুঝছেন? এই ধারাটা খুব দামি, মূল্যবান, একটু বুঝবেন। আমি একবার রিডিংও পড়বো, আবার বাংলা করে আবার ছোট করে বলবো, বুঝছেন? তাহলে বাল্য বিবাহ বন্ধের উদ্যোগ হওয়ার শর্তে বাল্য বিবাহ অভিযোগ হইতে অব্যাহতি। বাল্য বিবাহ বন্ধের উদ্যোগী মানে একটা বাল্য বিবাহ আপনি সম্পাদন করতেছিলেন, করার পরে আপনার শাস্তি হয়েছে 8 দ্বারা, তাই না? কিন্তু এনেকে আদালত কি করছে? ঠিক আছে, আমরা শাস্তি দেবো না, পিতামাতা অভিভাবক তত্ত্বাবধানকারী এই বাল্য বিবাহ বন্ধের আপনি উদ্যোগ নেবেন। আপনার এই সন্তানদের তো এখন বিয়ে সাথে দেবেনই না, পরবর্তী যদি আশেপাশে গ্রামের কোথাও কোনো বিয়ে হয়, সেই বিয়েও যেন না হয়, এই শর্তে ওর সাথে চুক্তিবদ্ধ হয়, মুচলেকা সম্পাদন করে। ঠিক আছে, বন্ডের কিছু বন্ড মানে কি জানেন? এই প্রাইজ বন্ড আছে বা টাকা, এই বন্ড আছে কোনো টাকা না, এটা অর্থের কথা বলা হয়। সে অর্থের চুক্তিতে মিলে আপনি তাদের স্বাক্ষর করবেন।
তাহলে কি বাল্য বিবাহ বন্ধের উদ্যোগী হইবার শর্তে, তাহলে আপনি তারা বাল্য বিবাহের অপরাধ করিয়ে ফেলছিলেন, কিন্তু আপনাকে মাফ করা হচ্ছে কি কারণে? আপনি এটা বন্ধ করবেন, অপর কোনো যেন বিয়ে সংগঠিত না হয় তার উদ্যোক্তা হবেন আপনি। যেমন যে কমিটিতে যারা আছে তারা ছাড়াও, তাহলে এই ব্যক্তি আবার একটা কমিটি না হলেও যে আশেপাশে যদি কেউ বিয়ে শাদী করে বাল্য বিবাহ দেয় সেইটির উদ্যোগী হবে। হ্যাঁ, এই শর্তে বাল্য বিবাহ অভিযোগ হইতে থাকে অব্যাহতি। তাহলে আগে তার নামে যে অভিযোগ ছিল, তার যে শাস্তি বা জরিমানা ছিল, সেই থেকে তিনি মাপ পাবেন। আসেন মূল বইটা পড়ি, ওইটা হলো মূল কথা, বুঝছেন? কোনো আদালতের নিকট উপযুক্ত বলিয়া বিবেচিত হইলে বাল্য বিবাহের উদ্যোগের সহিত জড়িত বিবাহ সম্পূর্ণ হয় নাই, এইরূপ অভিযুক্ত যে কোনো ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত ফরমে যদি এই মরে মুসলেকা বা বন্ড প্রদান করেন যে তিনি ভবিষ্যতে বাল্য বিবাহের সহিত সম্পৃক্ত হইবেন না, মানে তিনি বাল্য বিবাহের সাথে যে বিয়ের জন্য উনি আয়োজন করছিল সে বিয়ে কিন্তু কমপ্লিট হয় নাই, উনি তো একটা অভিভাবক ছিল, কিন্তু পরবর্তী কি বলছে, পরবর্তীও যেন কোনো বিবাহ সম্পূর্ণ না হয়, বিবাহ সহিত সম্পৃক্ত না হইবেন না, এবং তার নিকটবর্তী এলাকায়, তাদের এলাকায় যে নিকটবর্তী এলাকা আছে বাল্য বিবাহ বন্ধের উদ্যোগী হইবেন, তাহলে মুসলেকা দেবেন। তা কি করবেন? মুসলেকা দেবেন, বন্ডের শর্ত অনুযায়ী তাহাকে তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করা হবে। তাহলে যে এর নামে যে অভিযোগ করা হয়েছিল, যে বাল্য বিবাহের আয়োজন করছিল, একটা অভিযোগ হয়ে গেছে, হলে পারে আদালত দেখছে না এর অভিযোগটা যখন হয়েছে, তো এর দ্বারা একটা আইন প্রয়োগ করে দেয়, এর দ্বারা একটা বিচার ফয়সালা হোক, এই বিয়ে তো হবেই না, ভবিষ্যতে যেন আশেপাশে এরকম বিয়ে না হয় তাকে উদ্যোক্তা করে মুসলেকা নিয়ে এবং বন্ডের উপর সই করে মুসলেকা সম্পাদন করে তিনি রেহাই পাবেন। ওই যে বিয়ের আয়োজন করছিলেন সেই যেটা অভিযোগ হয়েছিল তার নামে, সেটা থেকেও মাপ পাবেন, এবং ভবিষ্যৎ বাল্য বিবাহ যেন না হয় সেই বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখবেন এবং উদ্যোক্তা হবেন এই কার্যক্রম। সুন্দর না জিনিসগুলো? সুন্দর, বুঝছেন? এই বাংলা করে করে ছোট করে লিখিয়ে আমার এই কথাটা শুনে লিখবেন, তারপরে এক দুইবার দেখবেন, দেখুন অটোমেটিক। আর বেশিরভাগ আপনারা আলোচনা করবেন, সবচেয়ে ভালো লাগে আপনারা যখন শুনছে আলোচনা করতেছেন একে অপরের সাথে, সে শুনে খুবই অনেক ভালো লাগছে, বুঝছেন? এই কাজটা আমিও করতাম, আপনিও করবেন, তাহলে আপনার প্রমোশন আপনারই হাতে। ঠিক আছে, আমি আপনাদের সহযোগিতা করি, আপনারা আমাকে সহযোগিতা করেন, দুইয়ে মিলে আমাদের ক্লাস দেখুন কত সুন্দর, কোনো শব্দ নাই, হাল্লাচিল্লা নাই। ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমাদের পথ চলা। এখন আসেন 11 ধারা, বাল্য বিবাহ বন্ধের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি বা লাইসেন্স বাতিল। ওই যে কাজী সাহেব যদি বাল্য বিবাহ কাবিলি রেজিস্ট্রি করে ফেলা দেয় বা বিবাহ করা ফেলা, ওনারা কিন্তু ভালো শিক্ষিত, জানেন? ওই কাজী কিন্তু যে সে বললেই এই কাজী হতে পারে না, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা নিরীক্ষা, তারপরেই কাজী তার নিবন্ধন পান। এবং এই একটা শিক্ষিত মার্জিত লোক, ধর্মীয় লাইনে লেখাপড়া করা, মৌলানা পর্যন্ত সম্ভবত পড়ে বা মুফতি পড়ে। ঠিক আছে, এই শিক্ষিত লোক যদি এই আইন বিরোধী কোনো কাজ করে তাহলে ওনার কী হবে, লাইসেন্স বাতিল হয়ে যাবে, ওনার লাইসেন্স নিবন্ধনের, তিনি বিবাহ নিবন্ধনের শাস্তিও পাবেন এবং তার লাইসেন্স বাতিল হবে। 11 ধারা, এইটুকুই মনে রাখবেন। এখন আছেন 12 ধারা, বয়স পরিমাণের দলিল। এই যে বাল্য বিবাহ দিতেছি, এত সময় চিল্লাপাল্লা যাই বললাম, এই ছেলেমেয়ের বয়স কিভাবে প্রমাণ করবে? বয়স প্রমাণের দায়িত্ব কার, কিভাবে করবেন? আসেন, বয়স প্রমাণের দায়িত্ব 1 নম্বর আছে জন্ম নিবন্ধন, 1 নম্বর আছে জন্ম নিবন্ধন সনদ, 2 নম্বর হলো প্রাথমিক স্কুল বা ইবতেদায়ী প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুলের যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট, তারপরে আছে জাতীয় পরিচয়পত্র, তারপরে আছে জাতীয় পরিচয়পত্র, এরপরে আছে স্কুল সার্টিফিকেট, এরপরে আছে স্কুল সার্টিফিকেট, এরপরে আছে পাসপোর্ট, এরপরে আছে পাসপোর্ট। এক এক করে বলি, সহজ হবে। প্রথমে ধরুন আমরা দুনিয়াতে আসলে একটা সার্টিফিকেট পাচ্ছি, সেটা জন্ম নিবন্ধন। সেটা কি? জন্ম নিবন্ধন। এরপরে যদি আমরা স্কুল লেভেলে যাই, প্রাইমারি স্কুলের ভর্তি হলেই একটা প্রাইমারি পাস করলে প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট পেতে হয়, সেখানে জন্মের কথা তারিখ উল্লেখ থাকে। এরপরে আসেন জুনিয়র বৃত্তি পরীক্ষা দেয়, মানে 8ম শ্রেণী পর্যন্ত গেলেও কিছুদিন আগে চালু হয়েছিল, ওর একটা সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট। এখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়, আপনি স্কুল থেকে ট্রান্সফার অন্য স্কুলে গেলে জুনিয়র সার্টিফিকেট, মানে 8ম শ্রেণী। তাহলে এটা হলাম জন্ম নিবন্ধন, এটা 5ম শ্রেণী, এটা 8ম শ্রেণী। এরপরে এসএসসি ধরেন, এরপরে হলো এসএসসি। তাহলে এসএসসি হলে গিয়ে সমমান এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মনে বলা হয় না, মাধ্যমিক সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বলেছিলাম, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আমরা সবাই পাস করছি ওই সার্টিফিকেট। এরপরে আরেকটা আছে পাসপোর্ট, আরেকটা আছে পাসপোর্ট।
এই কাগজগুলো বিবেচনা করে আপনাদের বয়স নির্ধারণ করা হবে। কার বয়স? ওই নারী বা ওই পুরুষ যারা বাল্যবিবাহ, ওদের বয়স আসলেই কত, 18-র নিচে না 21-এর নিচে, 18-র বেশি না 21-এর বেশি, সেই সম্পর্কে এই বয়স নির্ধারণ করবে। আবার বলি, জন্ম নিবন্ধন, প্রাইমারি সার্টিফিকেট 5ম শ্রেণী, জুনিয়র সার্টিফিকেট 8ম শ্রেণী, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC, তারপরে আসছে পাসপোর্ট, তারপরে আসছে পাসপোর্ট। এই 5টা সার্টিফিকেট দিলে আপনার বয়স প্রমাণের দলিল প্রমাণিত হবে। তাহলে 12 ধারা আছে বয়স প্রমাণের দলিল, 12 ধারা আছে বয়স প্রমাণের দলিল। এখন আসছে ক্ষতিপূরণ প্রদান। ক্ষতিপূরণ কে কার প্রদান করবে? দেখেন, ক্ষতিপূরণ প্রদানটা হচ্ছে লেগে ক্ষতি কে কার দেবে? ক্ষতিপূরণ সাধারণত দেবে বাংলা। ক্ষতিপূরণ হচ্ছে যে পক্ষ, ধরেন যে পক্ষ পূর্ণবয়স্ক, যে পক্ষ পূর্ণবয়স, 1 নম্বর বোঝাই, ধরেন ছেলের বয়স পূর্ণ, মেয়ের বয়স কম, 18-র কম, তাহলে এই ক্ষতিপূরণ দেবে হলো ছেলে, পাবে হলো মেয়ে। আর মেয়ের বয়স পূর্ণ, মেয়ের বয়স হচ্ছে 18 বা 19, 20, ছেলের বয়স 20, তাহলে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত হলে কিনা ছেলে, ক্ষতিগ্রস্ত হলে ছেলে। ওরা সমবয়সী 20-20, কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়েছে, কিন্তু মেয়ে ওইখানে পূর্ণবয়স্ক, কারণ 18 পার করে আসছে, আর ছেলে এখানে অল্প বয়স, বাল্য মানে অপ্রাপ্ত বয়স্ক। তাহলে ক্ষতিপূরণ দেবে মেয়ের বাপ, পাবে ছেলের বাবা। ঠিক আছে? তাহলে এরপরে আসেন, দুইজনের বয়সই কম, মেয়ের বয়স 18 কম, মেয়ে মানে মহিলা, মহিলার বয়স 18 কম, পুরুষের বয়স আছে 21 কম, তাহলে দুইজনের বিয়ে হলে এখন জরিমানা। ক্ষতিপূরণ কিরা পাবে? সরকার পাবে। ক্ষতিপূরণ কিরা দেবে? সরকারি কোষাগারে জমা হবে। কত সুন্দর না? MCQ গুলো কিন্তু এখানে এরকম খেয়াল করবেন। তাহলে ক্ষতিপূরণ প্রদান কে করবে? যদি ছেলের বয়স পূর্ণ থাকে সেক্ষেত্রে ক্ষতিপূরণ কে পাবে? হ্যাঁ, ক্ষতিপূরণ পাবে হচ্ছে মেয়ে, সরকার, ছেলে, সবগুলাই। তখন দেখেন না, যদি ছেলে পূর্ণ বয়স হয় তাহলে মেয়ে ক্ষতিগ্রস্ত পাবে, ক্ষতিপূরণের টাকা পাবে। আর মেয়ে পূর্ণবয়স্ক, ছেলে ক্ষতিপূরণের টাকা পাবে। আর দুইজনই অপ্রাপ্ত বয়স্ক, ক্ষতিপূরণ জরিমানা করলে এই টাকা কেনা পাবে? রাষ্ট্র পাবে, সরকারি কোষাগারে জমা হবে। তারপরে আসেন এরপরে ওই লাইনে আর 17 ধারা। 17 ধারা হচ্ছে এই যে বাল্যবিবাহ নিরোধ আইন, এই নিরোধ আইনকে বিচার কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমেও এর কি করা যাবে? এর বিচার করা যাবে বা জরিমানা করা যাবে। ঠিক আছে? মোবাইল কোর্ট আইনের মাধ্যমে, মোবাইল কোর্ট কারা পরিচালনা করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্টের মাধ্যমেও এর কি করা যাবে? বিচার করা যাবে। এরপর 18 ধারা, অপরাধ আমলে নেওয়ার সময়সীমা। অপরাধ কত সময়ের মধ্যে আপনি আমলে নেবেন? এখন খেয়াল করেন, এই যে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে শাদী হয়ে গেছে, হ্যাঁ, এই যাদের বিয়ে শাদী হচ্ছে, অপরাধ আমলে কখন নেওয়া যাবে? কোনো অপরাধ সংগঠন হইবার 2 বছরের মধ্যে। একটা অপরাধ সংগঠন হয়েছে, এর 2 বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হইলে আদালত উক্ত অপরাধ আমলে গ্রহণ করিবেন না। মানে 2 বছরের মধ্যে অপরাধ আমলে নেওয়া যাবে। বিয়ে যতই আপনি দিয়ে দেন, অল্প বয়স্ক কায়দা কালাম করে বিয়ে পড়াইছেন, কিন্তু 2 বছরের মধ্যে এই বিয়ের অভিযোগ, মানে এই অপরাধের অভিযোগ নেওয়া যাবে। 2 বছর পূর্ণ হলে আর নেওয়া যাবে না। তাহলে বাল্য বিবাহের কত বছর পর্যন্ত, বাল্য বিবাহ সম্পূর্ণ হওয়ার পরেও কত বছরের মধ্যে এই অভিযোগ নেওয়া যায়? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তখন লিখবেন 2 বছর। বাল্য বিবাহ সম্পূর্ণ হওয়ার পরেও 2 বছরের মধ্যেও এই অভিযোগ দায়ের করা যায়। যেমন আমরা সম্পত্তি প্রত্যাপন 89 ধারায় 2 বছর পরিবার যদি ফেরত আসে তাহলে ফেরত পায়। ঠিক এরকম বাল্য বিবাহ 2 বছর পূর্ণ না হলেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে। বিশেষ বিধান কি? বিশেষ বিধান পাইছি, কথাটা আগেই বলছিলাম। বিশেষ বিধানটা কি শোনেন। বিশেষ বিধানটা কি? এত সময় আইন কালাম যাই পড়লাম, এই ছেলের কোনো সমস্যা হতে পারে, মানে মহিলার কোনো সমস্যা হতে পারে, পুরুষের সমস্যা হতে পারে। এরকম সমস্যা যদি কারোর শরীরে থাকে, বিয়ে না দিলে তাদের আরও বড় ধরনের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে এই বিয়ে বৈধ হবে, বাল্য বিবাহ বৈধ হবে। তাহলে আসেন বিশেষ বিধানটা কি আমি আপনাদের একবার পড়ে দেই, তারপর আবার আলোচনা। কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়সের সর্বোত্তম স্বার্থে, মানে কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়সের সর্বোত্তম স্বার্থে, তাদের জীবন রক্ষার জন্য, তাদের সর্বোচ্চ উপকার হবে, তারা ভালো থাকবে,
এই কারণে আদালতের নির্দেশ এবং পিতামাতা বা প্রয়োজনের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, তাহলে আদালত নির্দেশ দেবে, পিতামাতার সম্মতি থাকবে এবং আইনানুগ যিনি অভিভাবক বা তত্ত্বাবধানকারী তাদের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পূর্ণ করিলে উহা এই আইনের অধীনে অপরাধ বলিয়া গণ্য হবে না। তাহলে বাল্য বিবাহ কখন বৈধ, কখন অবৈধ, বাল্য বিবাহ কখন শাস্তিযোগ্য, কখন অশাস্তিযোগ্য নয়, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তাহলে বিশেষ বিধানটাও একটু গুরুত্ব করে পড়বেন, এটাতেও প্রশ্ন আসতে পারে। বাল্য বিবাহ হচ্ছে যদি ওই বিশেষ কোনো প্রেক্ষাপটে ওই অপ্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ সের যদি বিশেষ কোনো প্রেক্ষাপটে বা তাদের জীবনের সর্বোচ্চ স্বার্থে আদালতের নির্দেশক্রমে পিতামাতার সম্মতি, অভিভাবকের সম্মতিক্রমে এই বিবাহ দেওয়া যাবে, তখন কোনো অপরাধ হবে না, তখন কোনো অপরাধ হবে না। আসসালামু আলাইকুম।